আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স নাম্বার 5 এ অ্যাক্টিভিটিগুলো করছিলাম। আমাদের সামনে একটি বড় অ্যাক্টিভিটি ছিল, সেটি হচ্ছে রাইটিং টেকনিক্স অফ প্রবলেম সলিউশন টেক্সট। একটি সমস্যার সমাধান করার জন্য কিভাবে একটি টেক্সট লিখতে হয় এই বিষয়ে আমরা একটা বিস্তারিত টেক্সট পড়ছিলাম, আর সেখানে আমরা অর্ধেক কাজ শেষ করতে পেরেছিলাম, আর বাকি অর্ধেক কাজটা আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সো আশা করছি তোমরা শেষ পর্যন্ত থাকবে। আমি আজকে তোমাদের সামনে একটি খুব সহজ টেকনিক্স শেয়ার করব, যার মাধ্যমে তোমরা ইজিলি কিভাবে একটি টেক্সট লিখতে হয়, প্রবলেম সলিউশন করতে হয় সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলো তাহলে আমরা দেখে নিই যে নেক্সট এর কাজটা আমাদের কি। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা বিস্তারিত টেক্সট পড়েছিলাম। এই যে এখানে যে টেক্সট ছিল আমাদের, যে প্রথমেই একটা কিভাবে সমস্যা সম্পর্কিত টেক্সট শুরু করতে হয় এবং সেটির তিনটা পার্ট একসঙ্গে করে পুরো একটা পার্ট কমপ্লিট করতে হয়, যেটাকে প্যারাগ্রাফ বলা হচ্ছে, বডি প্যারাগ্রাফ 1। সো এটি আমরা শেষ করেছিলাম, অনেকটা বড় ছিল যে কারণে আমি অর্ধেকটা করেছিলাম। আজকে আমরা বাকি অর্ধেকটা দেখব। আজকে আমাদের হচ্ছে, দেখো, নাও ইটস ইওর টার্ন টু রাইট দ্য মেইন বডি প্যারাগ্রাফ 2। বলছে যে এখন তোমার কাজ যে তুমি একটা বডি প্যারাগ্রাফ 2টা সম্পন্ন করবে, সলিউশন ফলোইং দ্য সেম প্রসেস। আমরা ফার্স্টে বডি প্যারাগ্রাফ 1 এ দেখেছিলাম যে সমস্যা নিয়ে কথা বলেছিল, একটা বিস্তারিত প্যাসেজ কিভাবে লিখতে হয়, টেক্সট লিখতে হয় সেটা দেখিয়েছিল। আর এখন তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সলিউশন। এই বিষয়টা একটু খেয়াল করবে, দেখো, একটু সলিউশন, তোমাকে সমাধান নিয়ে কাজ করতে হবে এখানে। সো ফার্স্ট তুমি কি করবে, রাইট দ্য টপিক সেন্টেন্স টু সামারাইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ। ফার্স্টে তোমাকে একটি টপিক সেন্টেন্স লিখতে হবে, মূল বাক্য লিখতে হবে, যেটি তুমি প্রধান ধারণাটিকে সামারাইজ আকারে লিখবে। যে একটা প্যাসেজের বা একটা প্যারাগ্রাফের প্রধান ধারণা থাকে, তোমার লেখাটা শুরু হবে কেমন করে, দেখো, ইওর টপিক সেন্টেন্স। এখানে তোমার যে টপিক সেন্টেন্সটা আছে সেটা তুমি বসাবে, দ্য সলিউশন ব্র্যাকেটে তোমাকে দিয়েছে সলিউশন সম্পর্কে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমাদের সমস্যাটা কি ছিল। আমাদের সমস্যাটা ছিল যে স্কুলে কেন স্টুডেন্টের আসার আগ্রহটা দিন দিন হারিয়ে যাচ্ছে, এর কারণটা কি এবং এটা সম্ভাব্য সলিউশনটা কি। যাদের মনে নেই বা এখনো বুঝতে পারছো না, তারা আগের ভিডিওটি দেখে নিও, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে। আজকে মূলত আমরা শিখব সলিউশন কিভাবে দেওয়া যায়। আগের ক্লাসে আমরা শিখেছিলাম সমস্যাটা কিভাবে দাঁড় করানো যায় বা লেখা যায়। নেক্সট যেটা তোমাকে লিখতে হবে, অ্যাড সেন্টেন্সেস টু এক্সপ্লেইন ইওর আইডিয়া। ফার্স্টে তুমি একটি সলিউশন সম্পর্কিত টপিক সেন্টেন্স লিখবে, দ্বিতীয়তে তুমি ওই টপিক সেন্টেন্সটাকে ব্যাখ্যা করবে যেভাবে তোমার যতটুকু ব্যাখ্যা করার প্রয়োজন হয়। নেক্সটে তুমি একটি এক্সাম্পল দেবে। আমাদের এখানে একটি এক্সাম্পল দেওয়া ছিল সমস্যা সম্পর্কিত, যে 70 জনের একজন, মানে 70 জনের একটি ক্লাসে একটা স্টুডেন্ট প্রতিদিন আগে যায়, সে আগে বসার জন্য পিছন থেকে শোনা যায় না। তুমি একটা এখানে এক্সাম্পল দেবে। এখন এই তিনটা কাজ যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, সলিউশন লিখবে এবং সলিউশন সম্পর্কিত মানে সমাধান সম্পর্কিত তোমার ধারণাটি ব্যাখ্যা করবে, একটি উদাহরণ দিবে। এই তিনটি পার্ট তুমি আবার একত্রে করবে। একত্রে করে তোমার প্যারাগ্রাফ কেমন হচ্ছে তুমি দেখবে, তিনটি পার্ট একত্রে করে একটি প্যারাগ্রাফ হবে। নেক্সট তোমার আরো একটি কাজ করতে হবে, যে তিনটি পার্ট তুমি একসঙ্গে করেছো, এখানে তোমাকে আবার ইনক্লুড করতে হবে কি কনক্লুশন, মানে উপসংহার তোমাকে লিখতে হবে। এখন এই উপসংহার লেখার পরে তোমাকে এখানে এটি পুরোটা শুধু মেইন আইডিয়াটা এখানে দিতে হবে, বিস্তারিত তোমাকে দেওয়া লাগবে না। সামারাইজ লেখার নিয়ম তোমরা জানো, আর এভাবেই তোমাদের ক্লাসটি শেষ হবে। সো আমরা দেখে নিই যে কিভাবে আমরা এই সলিউশন পার্টটা শুরু করব। সেটা আমাদের আজকের কাজ হচ্ছে প্যারাগ্রাফ 2 সলিউশন। আমরা ফার্স্টে দেখে নিই আমাদের সমস্যাটা কি ছিল। সো আমার এখানে কি, তোমার যে টপিক সেন্টেন্সটা হবে, আমি এখানে হাইলাইট করে দিয়েছি লাল কালো মানে দিয়ে, কালার দিয়ে, যাতে তুমি বুঝতে পারো। ইওর টপিক সেন্টেন্স দ্য সলিউশন। আর তোমার টপিক সেন্টেন্সটি কি, তোমরা জানো যে আমাদের সমস্যাটা ছিল কেন স্টুডেন্ট দিন দিন স্কুলে আসতে চাচ্ছে না বা তাদের আগ্রহটা কেন হারিয়ে যাচ্ছে। To engage students in the classroom activities by using pair group works. ছাত্র ছাত্রীদেরকে পেয়ার ওয়ার্ক মানে জোড়ায় কাজ অথবা গ্রুপ ওয়ার্কস মানে দলীয় কাজের মাধ্যমে তাদেরকে একসঙ্গে করে কাজ করলে তারা কিন্তু স্কুলমুখী হবে, একসঙ্গে তারা কাজটি করতে পারবে। কারণ অনেকেই কিন্তু টিচারকে দেখে ভয় পায়, সহজে বলতে পারে না, বাট গ্রুপে যখন একসঙ্গে কাজ করে
তখন কিন্তু তাদের সহপাঠীকে বা বন্ধুকে কথাটি বলতে পারে, এর ফলে তারা কিন্তু স্কুলমুখী হবে। সেখানে আমি সলিউশন হিসেবে এটা দেখিয়েছি। আরেকটি দেখেছি and arranging co-curricular activities like games, drawing and recitation, এবং বিভিন্ন co-curricular activities যখন আমরা স্কুলে করব, খেলাধুলা, ছবি আঁকা, কবিতা আবৃত্তি, আরো যে বিষয়গুলো আছে, তখন কিন্তু তারা স্কুলমুখী হবে। সেটি হচ্ছে সলিউশন। এখন আমার টপিক সেন্টেন্স কিন্তু কমপ্লিট। এখন তোমাকে বলছে নাও অ্যাড সেন্টেন্সেস টু এক্সপ্লেইন ইওর আইডিয়া, যে তোমার এই ধারণাটি ব্যাখ্যা করার জন্য তুমি এখন এর সপক্ষে বিস্তারিত লিখবে, এক্সপ্লেইন করবে তুমি কিভাবে এটা বলতে চাচ্ছ, যে গ্রুপ ওয়ার্ক কিভাবে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করবে এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিস কিভাবে করবে, সেখানে তোমার বর্ণনাটা আসবে। সেখানে বর্ণনা বিভিন্ন ভাবে তোমরা দিতে পারো। আমি যেটা বলতে চেয়েছি, ইন আ ক্লাসরুম, একটি ক্লাসরুমে দেয়ার আর 80 or 70 or 80% স্টুডেন্টস অন এভারেজ, গড়ে 70 থেকে 80 জন ছাত্রছাত্রী একটি ক্লাসে থাকে। সো ফর আ টিচার, একজন শিক্ষকের জন্য ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু লিসেন টু এভরিওয়ানস প্রবলেমস, প্রত্যেকের কাছে যে একজন টিচারের পক্ষে কখনোই সম্ভব হয় না সবার ব্যক্তিগতভাবে সমস্যাগুলো শোনার। সো এখানে টিচার কি করতে পারে, সো দ্যাট আ টিচার ক্যান লিসেন দেয়ার প্রবলেমস গ্রুপ ওয়াইজ, তিনি দলীয়ভাবে প্রত্যেকটা গ্রুপে যে তাদের সমস্যাগুলো শুনতে পারেন অ্যান্ড সলভ ইট ইজিলি, এবং খুব সহজেই তিনি এই সমস্যাগুলোর সমাধান দিতে পারেন। সো এটি হচ্ছে আমার এক্সপ্লেইন, মানে ওপরের বাক্যে যে বলেছি যে গ্রুপ ওয়ার্ক করলে, দলীয় কাজ করলে, জোড়ায় কাজ করলে সমস্যার সমাধান করা যাবে। সো এর পক্ষে আমি এখানে যুক্তি দাঁড় করালাম। এটার ফার্স্ট নিয়মটাই হচ্ছে, তুমি যে টপিক সেন্টেন্সটা লিখবে, এই টপিক সেন্টেন্সের সপক্ষে তোমাকে এখানে যুক্তি দাঁড় করাতে হবে, তোমার কারণটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। নেক্সট দেখো, co-curricular অ্যাক্টিভিটিসটা বলেছি আমি। সো এটা করলে কি হবে, অ্যারেঞ্জিং co-curricular অ্যাক্টিভিটিস লাইক গেমস, ড্রয়িং অ্যান্ড রিসাইটেশন, যখন আমরা খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি আঁকা, বিভিন্ন প্রতিযোগিতা করব, তখন ছাত্রছাত্রী কি হবে, দিস ইজ ভেরি ইফেক্টিভ অল দ্য স্টুডেন্টস, এটি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য খুবই ইফেক্টিভ, মানে কার্যকরী। দে ফিল ভেরি বোরিং দেয়ার রুটিন লাইফ, তারা তাদের যে ধরা বাঁধা জীবন, 10টায় স্কুলে আসতে হবে, 4টা পর্যন্ত ক্লাস করতে হবে, চলে যেতে হবে, এই রুটিনে তারা হচ্ছে একেবারে বোরিং ফিল করে। সো ইফ আওয়ার টিচার এনগেজ দেমসেলভস ইন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি আমাদের শিক্ষকরা তাদেরকে বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে অ্যাক্টিভ করে, তাদেরকে এখানে এনগেজ করে, তাহলে কি হবে, দে উইল এনজয় দেয়ার ক্লাস ভেরি অ্যাটেন্টিভলি, তারা তাদের ক্লাসগুলো খুব মনোযোগের সহকারে কিন্তু উপভোগ করতে পারবে। আর থ্রু দিস অ্যাক্টিভিটিস, আর এই কার্যাবলীর মাধ্যমেই স্টুডেন্টস আর মোর অ্যাক্টিভ ইন দেয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটিস। সো তারা এই যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করতে যখন আসবে, তারা কিন্তু স্কুলমুখী হবে এবং তাদের যে ক্লাসরুমের শ্রেণীর কার্যক্রমগুলো আছে সেগুলোও খুব মনোযোগ সহকারে করতে পারবে। অ্যান্ড অটোমেটিক্যালি, এবং স্বয়ংক্রিয়ভাবে, দে ইনভলভ দেমসেলভস ইন দেয়ার ক্লাসরুম অ্যাক্টিভিটি। সো তারা অটোমেটিক্যালি ভাবে, মানে একা একাই তারা নিজেরাই নিজেদেরকে বিভিন্ন ধরনের ক্লাসরুমের যে শ্রেণী কার্যক্রমগুলো থাকে সেগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে। সো এটি তোমরা বুঝো যে এটি হচ্ছে কিন্তু আমি টপিক সেন্টেন্স দিয়েছিলাম, তার ব্যাখ্যা দিলাম যে কেন আমি বলতে চাচ্ছি গ্রুপ ওয়ার্কস এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করা যাবে। এটা হলো সলিউশন দেখাচ্ছি আমি, সেই সলিউশনের পক্ষে আমি এখানে আমার ব্যাখ্যাটা এক্সপ্লেইন করলাম। তাহলে দুটো কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব যে নেক্সট, অ্যাড অ্যান এক্সাম্পল টু সাপোর্ট ইওর আইডিয়া। সাপোর্ট ইওর আইডিয়া মানে হচ্ছে তুমি যে ধারণাটা নিয়ে কথা বলতে চাচ্ছ এটিকে ব্যাখ্যা করতে হবে একটি উদাহরণের সাহায্যে। সো আমি এখানে উদাহরণটা দিয়েছি, দেখো, রুবেল কামস টু স্কুল, একটি আমি কাল্পনিক চরিত্র নিয়েছি, নাম দিয়েছি রুবেল। রুবেলস স্কুলে আসে অ্যান্ড সিটস অন দ্য ব্যাক বেঞ্চ, সে একদম পিছনের বেঞ্চে বসে, বিকজ, কারণ হি ক্যান নট ফিনিশ হিজ লেসন্স প্রপারলি, কারণ সে তার লেখাপড়া আর তার পাঠগুলো যে টিচাররা দেয় সেই কাজগুলো সম্পূর্ণভাবে শেষ করতে পারে না। When his teacher asks him, যখন তার শিক্ষক তাকে প্রশ্ন করে, why do you sit on the back bench, তুমি পিছনের বেঞ্চে কেন বসেছো? Then he replied very hesitantly, তখন সে অনেক ইতস্তত ভাবে, হেজিটেন্টলি মানে হচ্ছে ইতস্তত করা, আমতা আমতা করা, সে উত্তর দেয়,
that he fears his study, সে তার লেখাপড়াকে ভয় পায়। আর sometimes মাঝে মধ্যে his teachers arrange co-curricular activities in the class, মাঝে মাঝে তার শিক্ষকরা ক্লাসে co-curricular activities গুলো চালু করেন, এনগেজ করেন, অ্যারেঞ্জ করেন, that makes রুবেল very happy, যেটা রুবেলকে খুবই কি করে, খুশি হয় সেটা করার কারণে, and removes his fear of study, এবং এটার মাধ্যমে তার যে লেখাপড়ার প্রতি ভয় ছিল এটা কিন্তু তার দূর হয়ে যায়। সো he completes his lessons properly, সে সঠিকভাবে তার লেখাপড়াগুলো শেষ করতে পারে, তার লেসনগুলো সে সুন্দর করে প্রস্তুত করতে পারে, and sits on the first bench, এবং সে প্রথম বেঞ্চে বসা শুরু করে। he comes to school regularly, আর সে নিয়মিতভাবে স্কুলে আসে। সো এটি হচ্ছে আমার একটি উদাহরণ, আমি যে সাপোর্ট করছি, যে আমি বলতে চেয়েছিলাম যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস করলে স্টুডেন্টরা স্কুলমুখী হবে, তাদের আগ্রহটা তৈরি হবে ক্লাসে আসা, এবং তারা একা একা ভাবেই কিন্তু তাদের লেখাপড়ার প্রতি যে ভয়টা আছে সেটা দূর হয়ে যাবে, তারা আনন্দের মাঝে শিখতে পারবে। সো এটি হচ্ছে আমার হচ্ছে এক্সাম্পল, যে আমি যে সলিউশনটা দিয়েছি তার একটি এক্সাম্পল। সো এই এক্সাম্পলটা দেওয়ার পরে তোমার যে কাজ সেটি হচ্ছে ফাইনালি অবশেষে অ্যাড দ্য 3 পার্টস, এখন তোমার 3টা পার্টস তোমাকে একত্র করতে হবে, and you will get your finished second main body paragraph, এবং তুমি এখন দ্বিতীয় যে মেইন বডি প্যারাগ্রাফ আছে সেটি শেষ করবে। সো নাও রাইট ইউর ফিনিশড প্যারাগ্রাফ, সুতরাং এখন তোমার যে শেষ প্যারাগ্রাফটা আছে তুমি লিখো। সো এটি মূলত কি কাজ আমি তোমাদের দেখাচ্ছি, এই যে আমরা ফার্স্টে নিয়েছিলাম, এই যে প্রথম থেকে, এটি হচ্ছে আমাদের ফার্স্ট অংশ, তোমাদের 3টি প্যারাগ্রাফ এক জায়গায় করতে বলছে। প্রথম প্যারাতে আমরা লিখেছিলাম যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এবং গ্রুপ ওয়ার্ক আর জোড়ায় কাজের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, এটি। দ্বিতীয়তে আমরা এই গ্রুপ ওয়ার্ক এবং কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের সমর্থন বাক্য করেছি, এক্সপ্লেন করেছি সেটি, এবং 3 নাম্বার একটি উদাহরণ দিয়েছি। এই 3টা পার্টকে তোমাকে দেখো যে বলছে দ্য 3 পার্টস, আমরা যে উপরে 3টা পার্ট লিখেছি এই 3টা পার্টকে জাস্ট এখন অ্যাডজাস্ট করে দেব, মানে একসঙ্গে করে দেব। সো উপরে আমি 3টা পার্ট এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, তোমরা পড়ে মিলে নেবে। দেখো দ্য টু এনগেজ স্টুডেন্টস হুবহু তুলে দিয়েছি। সো 3টা পার্ট এখানে আমি জাস্ট অ্যাডজাস্ট করে দিয়েছি। সো এটা অ্যাডজাস্ট করে দেওয়ার পরে চলো আমরা দেখি যে এখন আমাদের কি কাজ করতে হবে। সো এই পর্যন্ত আমাদের এই যে ফার্স্টে যে আমি টপিক সেন্টেন্সটা দিলাম, এরপরে আইডিয়াটা ব্যাখ্যা করলাম, নেক্সট রুবেল দিয়ে একটা উদাহরণ দিলাম, এই 3টা পার্টকে অ্যাডজাস্ট করে এখানে আগে আমরা ফার্স্টে লিখবো। সো আমাদের অ্যাডজাস্টমেন্টের কাজ কমপ্লিট। আর একটি কাজ আছে, we are at the end of our problem solution essay, সো আমরা এখন আমাদের যে প্রবলেম সমস্যা সমাধান সম্পর্কিত এসে বা প্রবন্ধ একদম শেষ প্রান্তে চলে এসেছি। It's time to conclude our essay with a conclusion, এখন সময় হয়েছে আমাদের এই এসেটিকে উপসংহার লেখার জন্য। The conclusion is the summary of the main points in our essay, আর কনক্লুশনটা হবে একটি সামারি আকারে, আমাদের শুধু প্রধান যে ধারণাটা আছে সেটিকে নিয়ে। We can never introduce any new ideas here, আমরা এখানে কখনোই নতুন কোনো ধারণাকে পরিচিত করাবো না। ইন্ট্রোডিউস মানে পরিচয় করে দেওয়া, কোনো নতুন ধারণা আমাদের এখানে আসবে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, আমি একটু ব্যাখ্যা করি। তোমরা যে 3টা পার্ট লিখেছো, সলিউশন পার্ট এবং সেই সলিউশন পার্টের এক্সপ্লেইন করছো এবং নেক্সটে উদাহরণ দিছো 3টা, এই 3টা পার্টকে তুমি জাস্ট অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পরে তোমাকে আরেকটি কনক্লুশন লিখতে হবে। সো স্টার্ট রাইটিং দ্য কনক্লুশন। এখন আমাদের কি করতে হবে, কনক্লুশন লিখতে হবে, মানে উপসংহার। এই কনক্লুশন লেখার সময় তোমাকে ইউ মে স্টার্ট উইথ দ্য ফ্রেজ লাইক, তোমাকে শুরু করতে হবে একটি ফ্রেজ দিয়ে, যেমন ইন কনক্লুশন অর টু কনক্লুড অর ইন ইউর ওন ওয়ে, এই 3টার মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। দেন সামারাইজ দ্য মেইন আইডিয়াস ইনটু ওয়ান সেন্টেন্স, সো তোমাকে এখন শুধুমাত্র এটি মেইন যে ধারণা আছে এটি সামারাইজ করতে হবে, বিস্তারিত কোনো ব্যাখ্যা এখানে বিশ্লেষণ করতে হবে না। ইওর অ্যান্সার, চলো ইওর অ্যান্সারটা তাহলে আমরা দেখে নিই। আমাদের প্রথম অ্যান্সারটা কি, যে আমরা এখন কনক্লুশন করব। এই হচ্ছে ইওর অ্যান্সার। দেখো এখানে দিয়েছি টু কনক্লুড, 3টা ওখানে দিয়েছে, ইন কনক্লুশন, টু কনক্লুড, যে কোনো একটা দেওয়া যাবে। সো টু কনক্লুড, উপসংহারে, if we solve this problem, যদি আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই, why students are losing interest in
অ্যাটেন্ডিং স্কুল, কেন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসার আগ্রহ হারিয়ে ফেলছে, উই ফোকাস দিস থিংস দ্যাট, আমরা এই বিষয়ের উপর জোর দেব বা গুরুত্ব আরোপ করব যে টু এনগেজ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস বাই ইউজিং পেয়ার গ্রুপার্স, আমরা দলীয় কাজ এবং জোড়াই কাজের উপরে ছাত্রছাত্রীদেরকে ক্লাসে বেশি এনগেজ করব, মানে তাদের দিয়ে কাজগুলো করাবো, so that a teacher can listen their problems group wise and solve it easily, যাতে ছাত্রছাত্রীদের যে দলীয়ভাবে টিচার তাদের সমস্যাগুলো শুনতে পারে এবং সমাধান দিতে পারে। সো এখানে যখন তোমরা কনক্লুশন লিখবে তখন জাস্ট মেইন আইডিয়া নিয়ে আসবে। সো এখানে টিচার যখন গ্রুপের মাধ্যমে কাজগুলো করবে তখন তিনি খুব সহজেই সমস্যার সমাধানটা করতে পারবেন। অ্যান্ড অ্যারেঞ্জিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো ক্লাসে অ্যারেঞ্জ করার সাথে সাথে গেমস, ড্রয়িংস অ্যান্ড রিসাইটেশন, দিস ইজ ভেরি ইফেক্টিভ অল দ্য স্টুডেন্টস, এগুলো ছাত্রছাত্রীদের জন্য খুবই কার্যকরী। দে ফিল বোরিং দেয়ার রুটিন লাইফ, তারা তাদের যে প্রতিদিনের জীবনের রুটিন আছে এটা বোরিং ফিল করে। ইফোর্ট ইজ আর এনগেজ, আমি আগেটাই তুলে দিয়েছি দেমসেলভস, তারা যদি এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করে ক্লাসে, সো দে উইল এনজয় দেয়ার ক্লাস ভেরি অ্যাটেন্টিভলি। সুতরাং অ্যাজ এ রেজাল্ট তারা কি করবে, দে কাম টু স্কুল ইন্টেনশনালি, এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনাল মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, তাদেরকে জোর দেওয়া লাগবে না যে তোমরা স্কুলে আসো, তারা একা একাই কিন্তু স্কুলমুখী হবে। সো এটি হচ্ছে তোমার যে প্যারাগ্রাফটা লিখলে তুমি সলিউশন বেসড, তার হচ্ছে কনক্লুশন, এই কনক্লুশন লেখার মাধ্যমে তোমার প্যারাগ্রাফটা শেষ হয়ে যাবে। এখন আরো কিছু কাজ আমাদের এখানে আছে, সেটা আমরা দেখে নিই, চলো। এখন এখানে তোমার সেই কনক্লুশনটা লিখলে লেখা হবে দ্যাটস ইট, হচ্ছে এটা ওকে ঠিক আছে, উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার এসে, সো আমরা আমাদের এসেটা কি করলাম, কমপ্লিট করলাম বা শেষ করলাম। নাও পুট টুগেদার অল 4 প্যারাগ্রাফস, এখন এই 4টা প্যারাগ্রাফ তুমি আবার একসঙ্গে করবে। অ্যান্ড শেয়ার দ্য এসে উইথ দ্য ক্লাস, এবং এই পুরো এসেটি ক্লাসে শেয়ার করবে। কোনটা, আমি যে তোমাদের ফার্স্টে 3টি পার্ট করে দেখিয়েছি, নেক্সটে আবার ওই 3টা পার্ট অ্যাডজাস্ট করেছি, তারপর একটি করেছে হচ্ছে কনক্লুশন, এই 4টা মিলে সম্পূর্ণটা একসঙ্গে অ্যাডজাস্ট করে তোমরা পুরো এসেটা ক্লাসে শেয়ার করবে। এর মাধ্যমে তোমাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এই পর্যন্ত আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি, আর নেক্সটে আমরা 5.3.2 এই ক্লাসটি করব। এটা অনেক বড় একটি প্যাসেজ, বিস্তারিত বাংলা করে পড়াতে অনেকটা সময় লেগে যাবে। আশা করছি তোমরা আজকের ক্লাসটি অনেকটাই হেল্পফুল হবে তোমাদের জন্য, যে কিভাবে একটি সলিউশন পার্ট লিখতে হয়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, এবং আমার আরিফা ইংলিশ ক্লাসরুম নামে একটা ফেসবুক পেজ আছে, সেটাতেও তোমরা সিলেকশন দিয়ে রেখো, এবং সেখানে তোমরা অবশ্যই ভালো মতো ক্লাসগুলো দেখবে, এবং আশা করছি আমার সঙ্গে থাকবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।